নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বন্ধন আরও দৃঢ় করতে একসাথে কাজ করার প্রত্যয়। আওয়ামী লীগের হীরক জয়ন্তী আয়োজনে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ। 23 জুন ঢাকা হবে উৎসবের নগরী, জানালেন ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধানের 2 ভাইয়ের এনআইডি নিয়ে অভিযোগ তদন্তে ইসির কমিটি। জালিয়াত চক্রকে আনা হবে আইনের আওতায়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদের সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মোদীর শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি ভবনে একান্ত বৈঠকে দুই দেশের বন্ধনকে আরও দৃঢ় করতে নতুন সরকারের সাথে কাজ করার আন্তরিক আগ্রহ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের পর ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় মোদীকে আবারও অভিনন্দন জানান বঙ্গবন্ধু কন্যা। নিকটতম প্রতিবেশী হিসেবে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন দুই শীর্ষ নেতা। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার আবাসস্থলে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর সৌজন্য সাক্ষাৎ করেন। আর্থসামাজিক খাতে দুই দেশের সম্মিলিতভাবে কাজ করার সুযোগ নিয়ে আলাপ হয় এই সাক্ষাতে। ভারতের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শ্রীলঙ্কার মহামান্য রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংহে সাক্ষাৎ করেন। এটি মূলত সৌজন্য সাক্ষাৎ ছিল। সৌজন্য সাক্ষাৎ হলো সেখানে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ভারতের ইউনিয়ন মিনিস্টার জয়শঙ্কর দেখা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি আবার ইউনিয়ন মিনিস্টার হিসেবে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশে যাওয়ারও আহ্বান জানিয়েছেন। এছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সঙ্গে। ভ্রাতৃপ্রতিম দুই দেশের স্বার্থে বাংলাদেশের পর্যটন খাতে শ্রীলঙ্কার বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভারতের কংগ্রেস পার্টির নেত্রী সোনিয়া গান্ধী ও তার ছেলে লোকসভায় বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও দেখা করেছেন সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সোমবার দিল্লির আইটিসি মৌর্য হোটেলের বৈঠকের আগে হৃদ্যতাপূর্ণ পরিবেশে গান্ধী পরিবারের সাথে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকে তারা আলোচনা করেন দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে। এ সময় আরও উপস্থিত ছিলেন কংগ্রেস পার্টির জেনারেল সেক্রেটারি প্রিয়াঙ্কা গান্ধী। আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 23 জুন ঢাকা উৎসবের নগরীতে পরিণত হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রতিপক্ষ বিবেচনায় না নিয়ে হীরক জয়ন্তীর অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে। বাকিটা আকবর হোসেন সুমনের রিপোর্টে। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল করতে দলটির ঢাকা মহানগর, উত্তর দক্ষিণ ও 2 সিটি মেয়রের সঙ্গে এই মত বিনিময় সভা। সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জানান, উপমহাদেশের প্রাচীন দলের হীরক জয়ন্তী হবে উৎসব মুখর। বিভিন্ন রাজনৈতিক দলকেও আমি গতকালও বলেছি আমরা আমন্ত্রণ জানাবো, এটা আমাদের ঐতিহ্য। এখানে কে আমাদের প্রতিপক্ষ পক্ষ সেটা আমরা দেখব না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত যে দলগুলো আছে সব দলকে আমরা আমন্ত্রণ। প্রতিষ্ঠা বার্ষিকীতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা প্রস্তুত হচ্ছি। ঠিক এ সময় আমাদের ৭৫ বছর পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে।
23 জুন ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে ৭৫তম জন্মজয়ন্তীর আয়োজন উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেশরত্ন, আমাদের সভাপতি। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। এনআইডি নিয়ে যারা জালিয়াতি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচনী কমিশনার কাজী হাবিবুল আওয়াল। আরও জানান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের 2 ভাইয়ের জাতীয় পরিচয়পত্র জালিয়াতির অভিযোগ তদন্তে এরই মধ্যে কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন। এদিকে রাজনৈতিক সংকটের কারণে দেশে এখনও অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে না বলেও মন্তব্য করেন সিইসি। শিউলি শবনমের প্রতিবেদন। নির্বাচন ভবনে কমিশন বিটের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির উদ্যোগে RFED টকে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। বিভিন্ন আইন ও বিধিবিধান রয়েছে। মাঠ প্রশাসনের সাথে নির্বাচন কমিশনের সুসম্পর্ক ও সরকারের সদিচ্ছার কারণে অতীতের তুলনায় এবার নিরপেক্ষ ও সহিংসতামুক্ত নির্বাচন হয়েছে এবং এটা বড় ধরনের একটি অর্জন বলে মনে করেন সিইসি। সহিংসতার মাত্রা অনেকটা নেমে এসেছে বা কম হয়েছে। তবে বাংলাদেশের গণতন্ত্র এখনও পরিপক্ক সুসংহত হয়নি উল্লেখ করে সিইসি বলেন, যে কোনো মূল্যে জিততে হবে, প্রার্থীদের এই সংস্কৃতি থেকে বের হতে হবে, পরাজয় মেনে নেওয়ার শিক্ষা গ্রহণ করে সেবার মনোভাব নিয়ে জনগণের কাছে যেতে হবে। ভারতকে আমি বলছি ম্যাচিওর ডেমোক্রেসি, প্রায় 80 বছর ধরে সাস্টেইন ডেমোক্রেসি, সেখানে গণতন্ত্র কাজ করেছে, কোনো রকম সামরিক শাসন বা অমন কোনো কিছু হয়নি। সিইসি বলেন, রাজনৈতিক অচল অবস্থা নিরসন না হওয়ায় সব দলের অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক ভোট হচ্ছে না। দলগুলোর মধ্যে সংলাপ সৌহার্দ্যের অভাব এখনও বিদ্যমান। তবে এইসব বিরোধের সুরাহা করা কমিশনের কাজ নয়। যদি দেশের একটা অন্যতম প্রধান দল বলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এবং যদি করে না থাকে, তাহলে যে প্রত্যাশিত যে ইনক্লুসিভনেস, সেটা অন্তর্ভুক্তিমূলক, আমি অংশগ্রহণ বলবো না, অংশগ্রহণ, জনগণের অংশগ্রহণ আছে, ভোটারদের অংশগ্রহণ আছে, অনেকের অংশগ্রহণ থাকে বিভিন্নভাবেই, কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় যে অংশগ্রহণ সেটাকে আমরা পলিটিক্যাল বলি। পলিটিক্যাল অংশগ্রহণটা সেদিক থেকে নিঃসন্দেহে ঘাটতি ছিল। যে প্রযুক্তির ফাঁক ফোকরে যারা এনআইডি নিয়ে জালিয়াতি করছে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। নির্বাচন গণতন্ত্রকে কতটা সংহত করবে সেটা ভালো বুঝবেন আমাদের জাতীয় সংসদ, তারাই ভালো বুঝবেন। এছাড়া গণতন্ত্রকে এগিয়ে নিতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মন্তব্য করে সিইসি বলেন, কমিশনের সুপারিশ থাকবে ইভিএমকে যাতে আরও আধুনিক ও সহজ উপায়ে ব্যবহার করা যায়। প্রথম অনেক অনাস্থা, অনেক মামলা হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভারতের যে ইভিএম, এখন নির্বাচন নিয়ে কোনো রকম বিতর্ক ভারতে হয় না। শিউলি শবনম, 21শে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা মতো ভূমিকা রাখার আহ্বান ফখরুলের। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে কটাক্ষ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। ভারতের নতুন সরকারকে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনায় তিস্তা সহ অভিন্ন নদীর পানি বণ্টনে ভারত সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষও করেন ফখরুল। এ সময় দেশ ভয়াবহ অবস্থায় আছে উল্লেখ করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, বাজেট এখন সাধারণ মানুষের আওতার বাইরে। আন্দোলনের মাধ্যমেই বর্তমান সরকারকে বিদায় জানাতে হবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। ভারত আমাদের প্রতিবেশী দেশ, নিঃসন্দেহে আমাদের অত্যন্ত প্রভাবশালী প্রতিবেশী দেশ। আমরা ভারতের নতুন সরকারের কাছে একটাই আশা করব যে তার দেশে যেভাবে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, এখনো তাদের নির্বাচন কমিশন যেভাবে স্বাধীনভাবে কাজ করতে পারে, ভারতের সরকার জনগণের যে প্রত্যাশা বাংলাদেশের মানুষের, সেই প্রত্যাশাকে তারা মর্যাদা দেবেন এবং সেইভাবেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবেন। যথাযথভাবে পশুর চামড়া না ছাড়ানো ও ত্রুটিপূর্ণ সংরক্ষণের কারণে বছরে 1,500 কোটি টাকা ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন BTA। সংগঠনটির নেতারা বলছেন, পশু জবাইয়ের পর মাংস নিয়ে ব্যস্ত থাকায় দীর্ঘ সময় চামড়া ফেলে রাখা হয়, এতে গুণগত মান কমে যায়। অনেক ক্ষেত্রে বিদেশি ক্রেতারা অর্ডারও বাতিল করেন এই কারণে। তহিদুর রহমানের রিপোর্ট। কাঁচা চামড়ার বড় যোগান আসে কোরবানির ঈদকে কেন্দ্র করে।
বাংলাদেশ ট্রেনার্স অ্যাসোসিয়েশন বলছে এবছর দেশে 90 থেকে 95 লাখ পশু কোরবানি হতে পারে। কিভাবে অবাঞ্ছিত কাটাছেঁড়া এড়িয়ে কোরবানির পশু থেকে চামড়া সংগ্রহ করা যায় তা নিয়ে সচেতনতা বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয় ও ট্রেনার্স অ্যাসোসিয়েশনের যৌথ কর্মশালা। বক্তারা বলেন, পশু জবাই, চামড়া ছাড়ানো এবং সংরক্ষণে আরও যত্নশীল হতে হবে। ছুরিটা হবে ধারালো কিন্তু একটু ভুতা মাথা, যেন সহজেই চামড়ার গায়ে না লাগে। লেট কিউরিং অথবা ইনঅ্যাডিকুয়েট কিউরিং, এই দুইটা কারণে লবণ যদি কম দেয় বা নিম্নমানের লবণ ব্যবহার করে তাহলে চামড়া ঠিকভাবে সংরক্ষণ বা কিউরিং হবে না এবং এতে চামড়া পচে যাবে। কেবল ত্রুটিপূর্ণ চামড়ার জন্য গোটা খাতটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। বলেন, ত্রুটি থাকায় কিছু ক্ষেত্রে বিদেশি ক্রেতারা চামড়া ফেরত পাঠান। ক্ষতিগ্রস্ত যখন হয় তো সব সেক্টরের লোকে ক্ষতিগ্রস্ত হয়। এই লেস কাটটা একদম ইন্টারন্যাশনাল শুরু করা লোকাল পর্যন্ত সবারই মাথা ব্যথা হয়ে গেছে। দেশে প্রচুর লবণ উৎপাদন হলেও ঈদকে সামনে রেখে দাম বাড়ছে অভিযোগ করে বিটিএ চেয়ারম্যান পশুবাহী পরিবহনে চাঁদাবাজি বন্ধের দাবি জানান। রিজার্ভ বাড়াতে মানসম্মত চামড়ার প্রতি গুরুত্ব দেন তিনি। আমাদের অজ্ঞতার কারণে আমরা কিন্তু মাংস নিয়ে সবাই ব্যস্ত থাকি, কিন্তু চামড়াটাকে আমরা একটা কোনায় ফেলে রাখি। এই যে ফেলে রাখার কারণে 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আমরা চলে যাই, অতিবাহিত হয়। এর ফলে দেখা যায় যে প্রায় 1,500 কোটি টাকার ক্ষতির আমরা সম্মুখীন হই। জাতীয় সম্পদ হিসেবে চামড়ার মান রক্ষায় সবাইকে সচেতন হওয়ার তাগিদ দেন বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারাও। যেটা যে একটা সময় থাকে যে এই সময়ের মধ্যে এই জিনিসটাকে প্রক্রিয়াজাত করতে হবে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানালেন প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বন্ধন আরও দৃঢ় করতে একসাথে কাজ করার প্রত্যয়। আওয়ামী লীগের হীরক জয়ন্তীর আয়োজনে নিবন্ধিত সব দলকে আমন্ত্রণ। 23 জুন ঢাকা হবে উৎসবের নগরী, জানালেন ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধানের 2 ভাইয়ের এনআইডি নিয়ে অভিযোগ তদন্তে ইসির কমিটি, জালিয়াত চক্রকে আনা হবে আইনের আওতায়। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।